তোর শরীরের অবস্থা কেমন আছে এখন? এখন তো বুঝতে পারছি যে কত বড় ভুল করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে। শুধু মায়া না বলে আমি ওই ছেলের সাথে কখনোই তোর বিয়ে দিতাম না। খানিকটা রাগান্বিত কণ্ঠে কথাগুলো বললেন নূরের বাবা। নূর মাথা নিচু করে আছে। আগে আয়েশের এগেনস্টে কেউ কিছু বললে নূর সেই কথাকে সমর্থন করত, কিন্তু এখন কেন জানি না কথাগুলো ওর গায়ে কাটার মতো এসে বাজছে। নূর কথাটা শুনে বলল, বাবা থাক না, পুরো কথা যা হওয়ার তা তো হয়ে গেছে। তাছাড়া তোমরা চোখ বন্ধ করে ওনার হাতে আমাকে তুলে দিয়েছিলে, তাই তোমার এসব কথা এখন ঠিক সাজে না। নূরের এমন প্রতিবাদ মুখের কথা শুনে নূরের বাবা একটু ভড়কে গেলেন, তাই আর কোনো কথা বাড়ালেন না। মনে মনে অনেক কিছু ভাবতে লাগলেন যে নূর বাসায় নিয়ে গিয়ে অনেক কিছু বোঝাবে। নূর ওর ভাইয়ার দিকে তাকালো। ওর ভাইয়া ওর দিকে তাকিয়ে আছে নিষ্পলক ভাবে। ও ওর ভাইয়ার চাউনি উপেক্ষা করে বলল, ভাইয়া কিছু খাচ্ছ না যে? হঠাৎই নূরের ভাইয়া বলে উঠল, তোকে আজ আমরা নিয়ে যাব এই বাড়িতে, আর থাকতে হবে না এই অবস্থায়। যারা তোর অসুস্থতার একটা খবর অবধি দেয় না, তারা না জানি কেমন ভাবে তোর খেয়াল রাখবে। আয়াসকেও এখন আমার আর বিশ্বাস হচ্ছে না। তুই যতদিন না সুস্থ হবি ততদিন তোকে আর এখানে পাঠাবো না। আর তুই যদি না ফিরতে চাস তাহলে তো ভালোই। এরা মানুষগুলো কেমন জানি। নূর খানিকটা রেগে বলল, কেমন জানি মানেটা কি? তুমি ওদেরকে চেনো? কেমন? তাদের একটা কাজে তুমি বুঝে গেলে তারা কেমন? আর তারা বলেনি তোমাদেরকে? এমনটা তো নয়। তারা যদি না বলতো তাহলে তোমরা জানতে কিভাবে? আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে তারা আমাকে খারাপ রেখেছে? তারা আমাকে যথেষ্ট ভালো রেখেছে। নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি যে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। কথার মাঝে নূরের বাবা বললেন, আহা নূর মা, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগ করছিস কেন? তোর ভাইয়া তো তেমন ভাবে বলেনি। নূর এবার ওর বাবার দিকে চলচল চোখে তাকিয়ে বলল, তাহলে এমন কথা আসছে কেন? ওনার সাথে আমার বিচ্ছেদের কথা আসবে কেন? আমি কি বলেছি যে আমি ওনার সাথে থাকতে চাই না, বা আমাকে উনি খারাপ রেখেছেন বা মানসিকভাবে অত্যাচার করেছেন? করেননি তো। আমি ওনার সাথে ভালো আছি, আর ওনার সাথে আমি থাকতে চাই। এর বেশি কিছু আমার থেকে শুনবে না তোমরা। নূর ছলছল চোখে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। আয়াস এখনো ফিরল না। সকাল থেকে দুপুর হয়ে গেল, মানুষটা একবারও ওর খোঁজ অব্দি নিল না। আর যদি আয়াস এই জায়গায় উপস্থিত থাকতো তাহলে নূরকে হয়তো কষ্ট করে এত কিছু বলতে হতো না। আয়াস নিজেই বলে দিত। কথাগুলো নিজের মনে মনে ভাবল নূর। তীব্র অভিমান আর কষ্ট হচ্ছে ভীষণ রকম। নূরের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। নূরের ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে নূরের বাবা বলে উঠল, একটা বাইরের ছেলের জন্য নিজের ভাইয়াকে এত আঘাত দিয়ে কথা না বললেও বোধহয় পারতিস। কথাটা বলে উনিও রুম থেকে বেরিয়ে গেলেন। নূরের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে চোখের জলে। রক্তের সম্পর্কের মানুষজন সবসময় আপন হয় না। একে অপরের কষ্টটা বুঝে নেওয়াটাই হলো মনের মধ্যে গড়ে ওঠা দৃঢ় সম্পর্ক। তোমাকে আমি বলেছিলাম না যে আমি কিছুতেই নূরকে বলতে পারবো না? কিন্তু না, তুমি তো আমার কথা শুনোনি, আর এখনো শুনলে না। তুমি বারবার বলেছিলে যে নূর আয়াসকে ভালোবাসে না, ওদের সম্পর্কটা লোক দেখানো আরো কত কি। আমি তো বিশ্বাস করিনি, কিন্তু তোমার কথা রাখতে ওকে এত কিছু বলে ফেললাম। না জানি মেয়েটা কত কষ্ট পেয়েছে আমার কথা শুনে। ওর চোখে আমি কতটা ছোট হয়ে গেলাম তা তুমি বুঝবে না মায়া। একটা বড় ভাইয়ের সম্মান কতটুকু হারালাম আজ। এক নাগারে কথাগুলো বলে ফেলল নূরের ভাইয়া রেদওয়ান। মায়া ওকে সামাল দেওয়ার জন্য বলল, তুমি এখনো ভুল বুঝছো রেদওয়ান। আমি এখনো 100% নিশ্চিত যে নূর আর আয়াসের সম্পর্কটা ঠিকঠাক না। ওরা কেমন দূরে দূরে থাকে, স্বামী স্ত্রী সুলভ আচরণ ওদের মাঝে নেই। রেদওয়ান আরো রেগে বলল, বাহ, এখন তো দেখছি তুমি ওর উপর রীতিমতো নজর রাখছো। আমি বুঝতে পারছি না তুমি চাইছোটা কি। মায়া একটা শুকনো ঢোক গিলে বলল, দেখো তুমি ভুল ভাবছো। নূর আমার ননদ, তাই আমি তো ওর ভালোই চাইবো। আর আমার মনে হয় ও এখনো হ্যাপি নেই। আর ও যদি হ্যাপি না থাকে তাহলে ওর ডিভোর্সের ব্যবস্থা করা ভালো, তা যতটা তাড়াতাড়ি সম্ভব। আর তারপর আমরা ভাই নাহিদের সাথে। বাকিটুকু বলতে যাবে তার আগে রেদওয়ান থামিয়ে দিল মায়াকে। বিরক্ত আর রাগ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ মায়া, স্টপ ইট। আজ থেকে আর তোমাকে ওর ভাবনা ভাবতে হবে না। ওকে ওর মতো থাকতে দাও। ও আয়াসের সাথে ভালো আছে। আর নূর আর আয়াসকে নিয়ে আমাকে আর কিছু বলবে না। বললে ভালো হবে না তার ফলাফল। মায়া দেখলো যে রেদওয়ান তার মেজাজ হারাচ্ছে, তাই মায়া এবার ফুপিয়ে কেঁদে বলল, তুমি খামোখা আমার উপর রাগ করছো।
আমি নূরের ভালো চাই, তাই জন্য বলেছিলাম। আর তুমি আমাকে ভুল বুঝলে রেদওয়ান। মায়ের কান্না শুনে রেদওয়ান খানিকটা হলেও গলে গেল। তারপর বলল, আচ্ছা হয়েছে, আমি ভুল বুঝিনি। খেয়েছে তুমি? মায়া মৃদু কণ্ঠে বলল, হুম। আচ্ছা পরে কথা হবে, ওরা খেতে ডাকছে বোধ হয়। নূর আমার সাথে যাবে না বলছে। মায়ার কথাটা শুনে ভ্রু কুঁচকে বলল, কেন? ও এখানে থাকতে চায় তাই। বাবা শ্বশুর বাড়ির প্রতি এত ভালোবাসা? রেদওয়ান এবার খানিকটা রাগী কণ্ঠে বলল। বলছি না নূরের পার্সোনাল ম্যাটার নিয়ে একটাও কথা বলবে না। মায়া চুপ হয়ে গেল, রেগে ফোনটা কেটে দিল। নূর ওর খাটে বসে আছে, ওকে ঘিরে সবাই বসে আছে, নূরের শ্বশুর তেহরাত সাহেব বাদে। উনি আজও রুম থেকে বার হননি। হঠাৎ ইভা বলে উঠল, ভাবি তুমি কিছু খেলে না এখনো? তোমার তো ওষুধ খেতে হবে। নূর ইভার দিকে মুচকি হেসে বলল, আমি পরে খাবো, আমার খিদে নেই ইফা। আয়েশের খালাম্মু। উনি সকলকে উদ্দেশ্য করে বললেন, নূর একদম খেতে চায় না, অনেক কষ্টে খাওয়াতে হয়। তাছাড়া যখন আয়াস বাসায় থাকে তখন আয়াস জোর করে হলেও খাইয়ে দেয়। বোনকে ভালো আর সুখে থাকতে দেখে রেদওয়ানের চোখ ভরে এলো। আয়েশকেও অনেক কথা শুনিয়েছে সকালে, সেই কারণে মনের মাঝে একরাশ অনুশোচনা কাজ করতে লাগলো। হঠাৎ আরফাত সাহেব বললেন, আচ্ছা আপনাদের ছেলে মানে আয়াস কি করে? এই কথা শুনে নূর ওনার দিকে ঘুরে তাকালো। যদিও তার প্রশ্নটা যথেষ্ট স্বাভাবিক একজন মেয়ের বাবা হিসেবে। আয়েশের খালাম্মা বললেন, আয়াস কিছু করে না। তার বাবার এই খানদানি পরিবারের যে পরিমাণ সম্পত্তি আছে তাতে ওর পর আরো কয়েক প্রজন্ম চলে যাবে, এতটুকু বলতে পারি। নূরের বাবা খানিকটা গর্ব করে বললেন, কথা আমার মেয়েকে আমি নিউট্রিশনে অনার্স পড়িয়েছি, আর এখন দেখছি আপনাদের ছেলে তো অশিক্ষিত। বাদরের গলায় মুক্তোর মালার মতো ব্যবহার হয়ে গেল না? কথাটা শুনে চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে গেল। হঠাৎ এসব কথা আসছে কোথা থেকে? নূর রেগে গিয়ে বলল, বাবা প্লিজ থামো, এসব কথা বলে কিছু হবে? নূরকে বলতে দেখে আয়েশের খালাম্মা একগাল হাসি হেসে বলল, না, তাতে কি হয়েছে? ওনার যা মনে হয়েছে উনি তাই বলছেন, আর মনের কথা বলতে হয় সব সময়। তবে যাই হোক ভাইয়া, আমি দুঃখিত আপনার ধারণাকে ভুল প্রমাণ করার জন্য। আমাদের আয়াসের সাথে আপনার মেয়ের শিক্ষার তুলনা না করাই ভালো। নূরের বাবা বাঁকা হেসে বললেন, সে তো জানি, আপনারা আর কি বুঝবেন এসবের? হঠাৎ আয়েশার খালাম্মু রুম থেকে বেরিয়ে গেলেন। এতে সবাই অবাক হলো, সাথে নূরও। উনি হাতে করে একটা ফটো ফ্রেম নিয়ে রুমে ঢুকতেই নূর বেশ অবাক হলো। উনি ফটো ফ্রেমটা আরাফাত সাহেবের হাতে ধরিয়ে বললেন, এই দেখুন ভাইজান, এটা আয়াসের পিএইচডি কমপ্লিট করার দিনকার ফটো। আর যে ইউনিভার্সিটিটা দেখছেন সেটা হলো নিউ ইয়র্কের সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি, যেখান থেকে বায়োকেমিস্ট্রিতে আয়াস স্কলার হয়ে বাংলাদেশে এসেছে। ওইটা ধরে আর ওনার কথা শুনে আরাফাত সাহেবের হাত কাঁপতে লাগলো। নূর অবাক চোখে তাকিয়ে আছে আয়েশের খালাম্মুর দিকে। আয়েশ এত উচ্চশিক্ষিত, আর সেটা আয়েশ কখনো কাউকে গর্ব করে জানাই না বা কখনো কাউকে জানতেও দেয়নি। নূর খানিকটা শিউরে উঠল, বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আন্টি ছবিটা একটু দেখা যাবে? উনি আরাফাত সাহেবের কাছ থেকে ছবিটা নিয়ে নূরের হাতে দিল। নূর ছবিটা দেখে আর একটু অবাক হলো। গায়ে কালো কোট, মাথায় ক্যাপ, হাতে একটা মোমেন্টের পাশে দাঁড়িয়ে আছে সাদা চামড়ার কিছু ছেলে আর মেয়ে। নূর চোখ যেন ধাঁধিয়ে এলো। তাড়াতাড়ি ফটোটা ওনার হাতে দিয়ে দিল। নূরের বাবা বেশ চুপ। রেদওয়ান আনন্দের সাথে বলল, সত্যি আয়াস অনেক ট্যালেন্টেড। যাই হোক, আমরা রত্ন পেয়েছি বলতে গেলে। নূর মাথা নিচু করে হাজারো কল্পনা জল্পনা করছে। তখনই আরাফাত সাহেব বলে উঠলেন, চারদিকে অন্ধকার হয়ে আসছে, এবার বোধহয় আমাদের ফিরে যাওয়া উচিত। ভাইজানের সাথে দেখা না করেই চলে যাবেন আপনারা? বেশ চঞ্চল কণ্ঠে বলল আয়েশের খালাম্মা। কথাটা শুনে আরাফাত সাহেব একটু নড়ে চড়ে বসলেন। অন্য কোনো দিন না হয়? নূর শক্ত কণ্ঠে বলল, অন্য কোনো দিন আজকে যখন এসছো আজকেই দেখা করে যাও। কথাটা শুনে উনি আর না করতে পারলেন না। ওনার দেখা করতে গেলেন। নূর ঘরের মধ্যে একা বসে আছে। আজ আয়াস আসলে প্রচুর প্রচুর রাগ দেখাবে আয়াসকে। আর আয়াসের জীবনে আর এমন কি কি জিনিস আছে যা নূর জানে না, সেগুলোও জানবে নূর। সবাই আপাতত নিচে গেছে। নূর চোখ বন্ধ করে আয়াসের ছবিটা নিজের চোখের দৃষ্টিতে ফুটিয়ে তোলার চেষ্টা করতে লাগলো। ঘরের মধ্যে মুখোমুখি বসে আছেন তেহরাত সাহেব আর আরাফাত সাহেব। কেমন আছেন ভাইজান? কথাটা শুনে আরাফাত সাহেব কেঁপে উঠলেন খানিকটা, যেন ওনার ভাবনার ঘোর ভাঙিয়ে দিয়েছে কেউ। উনিও নরম কণ্ঠে বললেন, জি ভালো। কথাটা বলে উনি চুপ করে যেতেই তেহরাত সাহেব বললেন,
জিজ্ঞেস করবেন না যে আমি কেমন আছি? উনি অবাক হলেন ওনার এমন কথায়, তারপর খানিকটা বাধ্য হয়ে বললেন। তেহরাজ জি, কেমন আছেন আপনি? সাহেবের চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বললেন। জি, ভালো নেই আমি। কথাটা শুনেও আরফাত সাহেব চুপচাপ রইলেন। হয়তো উনি কথা বলতে চাইছেন না। খানিকক্ষণ চুপ থেকে তেহরাজ সাহেব বললেন। আমাকে চিনতে পারছেন? নূরের বাবা আরফাত সাহেব যেন কথাটা শুনে কেঁপে উঠলেন। তোতলাতে তোতলাতে বললেন। মানে? এত সহজ প্রশ্নের মানে বুঝলেন না? বললাম যে আমাকে চিনতে পারছেন। উনি ওনার কপালে শুকো শুকো ঘাম রুমাল দিয়ে মুছে বললেন। না তো, আমি আপনাকে চিনব কিভাবে? আমি তো আপনাকে আজ প্রথম দেখছি। আয়েশের বাবা তেহরাজ সাহেব মুচকি হেসে বললেন। সত্যি চিনতে পারছেন না নাকি চিনতে চাইছেন না, কোনটা? আমি নাকি সবটা মনে করিয়ে দেব? আরফাত সাহেব উত্তেজনায় উঠে দাঁড়িয়ে বললেন। কি বলতে চাইছেনটা কি? তখনই হঠাৎ আয়েশ রুমে ঢুকলো। হঠাৎ করে কেউ রুমে ঢুকতেই দুজনে সেদিকে তাকালেন। আয়েশ ওর বাবার দিকে তাকিয়ে বলল। এভরিথিং ইজ ফাইন? সব ঠিক আছে। আয়াস, তোমার শ্বশুরের সাথে একটু গল্প গুজব করেছিলাম আর কি। আয়েশ আরফাত সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। নূরকে আপনারা নিয়ে যাবেন না? উনি খানিকটা ভারী কণ্ঠে বললেন। না, নূর যাবে না বলেছে। আয়েশ ওর শার্টের হাতাটা গুটিয়ে বলল। আপনি গাড়িতে গিয়ে বসুন, ওকে আমি গাড়িতে তুলে দিচ্ছি, ও আপনাদের সাথে যাবে। নূরের বাবা আয়েশের বাবার দিকে তড়িঘড়ি করে তাকিয়ে বলল। আজ তাহলে আসি। কথাটা বলে বেরিয়ে গেলেন। আয়েশ ওর বাবার দিকে তাকিয়ে বলল। তোমার বৌমাকে দিয়ে আসি। কিন্তু আয়াস। কোনো কিন্তু না। কথাটা বলে আয়েশ বেরিয়ে গেল। নূর জানালার রড ধরে দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু আয়াসকে গাড়ি নিয়ে ঢুকতে দেখে নূর খাটে গিয়ে বসে পড়ল। এতক্ষণ দূর থেকে সবাইকে দেখছিল নূর। হঠাৎ রুমের দরজা খুলে কেউ ঢুকতেই সামনে তাকিয়ে দেখলো আয়াস দাঁড়িয়ে আছে। নূর খানিকটা অবাক হয়ে তাকালো। আয়াস সকালে একটা টি শার্ট পরে বেরিয়েছিল, আর গায়ে এখন একটা হোয়াইট শার্ট। নূরের গলা ধরে এলো। সারাটা দিন আয়াস কোথায় ছিল কিছু জানে না। নূর ভাবলো আয়াসের প্রতি রাগ দেখাবো, আর আয়াস কথা বলতে চাইলেও বলবে না। তাই আয়াসের থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতেই আয়াস ওর কাছে এসে ওকে কোলে তুলে নিল। আচমকায় আয়াস কোলে নেওয়াতে নূর অবাক হলো। না চাইতেও বলল। কি হচ্ছেটা কি? এভাবে কোলে তুলে নিলেন কেন? নামান আমাকে। আয়াস নূরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে সন্ধিহান চোখে তাকিয়ে বলল। কেন ভালো লাগছে না? জানি না, আমাকে নামান। আয়াস হঠাৎ নূরকে বিছানায় শুইয়ে দিয়ে নূরের ঠোঁটে ঠোঁট মেশাতে নূর আয়াসকে শক্ত করে চেপে ধরলো। যদিও আয়াসের এই প্রতিক্রিয়া আকস্মিক, তবুও নূর আয়াসের থেকে এই ভালোবাসাগুলোকেই চায়। কয়েক মিনিট পর আয়াস নূরের কাছ থেকে সরে এসে নূরের শাড়ির আঁচলে মুখটা মুছে বলল। এবার তুমি যেতে পারো। নূর অবাক চোখে তাকিয়ে বলল। কোথায় যাব আমি? আমি কোথাও যাব না। আয়াস নূরকে পুনরায় কোলে তুলে নিয়ে বলল। তোমার ভাইয়ার বাবা তোমাকে নিতে এসেছেন, তাদের সাথে যাও। নূরের সমগ্র শরীর কেঁপে উঠল। অশ্রু ভরা চোখ আর কঠিন সুরে বলল। আয়াস আমি বলছি তো যাব না। নূরকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল। আমি যখন যেতে বলেছি তখন তো যাবেই আফুসোনা। নূর আয়াসের শার্ট শক্ত করে খামচে ধরে বলল। আমি বলছি তো যাব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমাকে নামান, আমি রুমে যাব। আয়াস নূরের দিকে ডেভিল স্মাইল দিয়ে বলল। জোর করে কিছু হাসিল করাটা আমার এক প্রকার নেশা বলতে পারো। তোমাকে যেমন জোর করে পেয়েছি, তেমনি তোমাকেও জোর করে কাছে পেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। একটা কথা মনে রেখো, সারাদিন যেখানেই থাকি না কেন, দিন শেষে আমি তোমার কাছে ফিরবো, আর তুমি সবসময় আমার ভালোবাসাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে, বুঝলে আফুসোনা? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কষ্ট হচ্ছে খুব। আয়াস ওকে দূরে ঠেলে দিচ্ছে। নূর খেয়াল করলো ওরা গাড়ির কাছে চলে এসেছে। আয়াস কতটা স্বাভাবিক, কিন্তু নূরের মনটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আয়াস যেতেই ইফা গাড়ির দরজাটা খুলে দিতেই আয়াস নূরকে গাড়িতে বসিয়ে দিল। নূর এখনো শক্ত করে আয়াসের শার্ট খামচে মেরে ধরে আছে। আয়াসকে ছাড়ছে না। মনে হচ্ছে আয়াসকে ছেড়ে দিলেই আয়াস পালাবে। আয়াস নূরের উদ্দেশ্য করে বলল। হাতটা ছাড়ো আফুসোনা। নূর ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল। আমি যাব না, প্লিজ। আয়াস নূরের হাতটা ছাড়তে গেলে নূর আয়াসের হাতটা শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনলো। আশেপাশে কে কি দেখছে না দেখছে নূরের খেয়াল নেই। আমি যাব না। হঠাৎই নূরের বাবা গম্ভীর কণ্ঠে বললেন। কি এত দেরি হচ্ছে কেন? রাত হয়ে যাবে তো। উনার কথা শুনে নূর কেঁপে উঠল, তবু আয়েশকে ছাড়লো না। নূর আয়েশের দিকে কান্না ভরা চোখে তাকিয়ে বলল। এই হাত ছেড়ে দিলে আমাকে আর কখনো পাবেন না, বলে দিলাম। আয়েশ হাতটা ছাড়িয়ে বলল।
সবকিছু যে তোমার চাও পাওয়া অনুযায়ী হবে এটা আমি বলিনি। সাবধানে থাকবে, বুঝেছো? আর আমার যখন সময় হবে আমি ঠিক। কথাটা বলে গাড়ির দরজা বন্ধ করে দিল। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। গাড়ি স্টার্ট দিল। আয়াস নূরের দিকে না তাকিয়ে রেদওয়ানকে বলল, ভাই সাবধানে যাবেন। আয়াস নূরের দিকে আর একটা বার তাকালো না। গাড়ি ধীরে ধীরে চলতে আরম্ভ করলো। নূর আয়াসের দিকে তাকিয়ে আছে, যতক্ষণ দেখা যায় ও দেখবেই। আয়াসকে ছেড়ে থাকা ওর পক্ষে কতটা কষ্টকর তা নূর বুঝছে। আয়াস ওর শার্টের কলারটা খানিকটা পেছন দিকে টেনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে নূরও চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল। ঝাপসা হয়ে এলো স্মৃতি। বেরিয়ে যাও এই ঘর থেকে, সামনে আসবে না আমার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল নূর। নূরের কথা শুনে আরাফাত সাহেব এগিয়ে এসে বললেন, এমন বলছিস কেন মা? কি করেছি বল? রেদওয়ানও খানিকটা অবাক হয়ে বলল, কিরে, তোর হঠাৎ কি হলো বলবি? আর তাছাড়া না বললে বুঝবো কি করে? নূর এবার অগ্নি দৃষ্টি দিয়ে ওর ভাইয়া আর বাবার দিকে তাকালো। এরপর গলা ছেড়ে বলল, তোমরা সত্যিই জানো না কি করেছো নাকি না চেনার ভান করছো? কোনটা? আমি তো বলেছিলাম আমি এ বাসায় আসবো না, তারপরেও কেন আনলে জোর করে এ বাসায়? রেদওয়ান অবাক চাহনিতে তাকিয়ে বলল, আরে তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে। বিশ্বাস কর, আমি বা কেউই তোকে এখানে আনার জন্য জোর করে নিয়ে আয়াস তো নিজেই। কথাটুকু বলে রেদওয়ান কিছু বলতে যাবে তার আগেই নূর হাত উঁচিয়ে বলল, ব্যাস ভাইয়া, অনেক কিছু বলে ফেলেছো তুমি, আর না। আর বাবা, আর কিছু শোনার ইচ্ছে নেই আমার। নিজেদের দোষটা ওনার ঘাড়ে চাপাচ্ছ, লজ্জা করে না? এবার খানিকটা গম্ভীর স্বরে বললেন, তুমি কিন্তু না জেনে শুনে আমাদের উপর দোষারোপ করছো নূর। তোমার ভাইয়া বললো তো যে আমরা জোর করে এখানে আনিনি, কারণ তুমি আমাদের সাথে আসতে চাওনি। আর আয়াস নিজের ইচ্ছেতে তোমাকে এখানে পাঠিয়েছে। আমি বা রেদওয়ান তাকে কিচ্ছু বলিনি। তোমার স্বামী তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি বা আমরা নই। নূর জোরে চেঁচিয়ে বলল, এনাফ ইজ এনাফ। বলেছি তো বেরিয়ে যেতে। যাও এখান থেকে, নো মোর ওয়ার্ডস। আমার যা জানানোর আর যা বোঝার আমার তা বোঝা হয়ে গেছে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, কেউ না। কথাটা বলে নূর ফুপিয়ে উঠল। রেদওয়ানের গলা ধরে এলো। ওর ব্যবহারে হয়তো ওর বোন আজ ওর কথা বিশ্বাস করছে না, তবে নূরের কথাগুলো আরাফাত সাহেবের মনে আয়েশের প্রতি রাগটাকে আরো তীব্রতর করে তুলছে। রেদওয়ান কিছু বলতে যাবে তার আগেই আরাফাত সাহেব ওকে থামিয়ে দিয়ে বলল, রেদওয়ান, তোমার বোন আর তোমার নেই। তার মাথাটা খুব ভালোভাবে বিগড়ানো হয়েছে। এখন একা থাকতে দাও, পরে এসব পাগলামো ঠিক হয়ে যাবে। নূর দাঁতে দাঁত চেপে রইল, মুখ বুজে সহ্য করছে ওর বাবার কথাগুলো। রেদওয়ান ওর চোখটা মুছে বেরিয়ে গেল, সাথে আরাফাত সাহেবও। নূর চোখটা মুছে শুয়ে পড়ল। আয়েশের বলা সকলের কথাগুলো মনে পড়ছে। খুব সিম্পল, ওরা আসলে তুমি যাবে না। কথা ভেবে নূর চোখ মুছল। নূরের মনে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে গেঁথে আছে যে ওর বাবা আর ভাইয়া ওকে জোর করে এনেছে। নূর চোখ বন্ধ করলো। আয়েশকে মনে পড়ছে বারবার। ভেবেছিল আয়েশের ওপর কত রাগ, কত অভিমান দেখাবে, কিন্তু তার কিছুই হলো না। উল্টে আয়েশের থেকে দূরে সরে গেল। কিছুক্ষণ পর চোখটা খুলে ফোনটা হাতে নিল নূর। আয়েশকে ফোন করবে কিনা ভাবছে, তারপর আবার ভাবলো যে না, ও আয়েশকে কল করবে না, কারণ আয়েশকে ও নিজে অনেকবার বলেছিল যে ও যেতে চায় না, তবুও আয়েশ ওকে জোর করে গাড়িতে তুলে দিয়েছে। তাই এই মুহূর্তে আয়েশকে সবচেয়ে বেশি দোষী হিসেবে দেখছে নূর। রাগ করে ফোনটা ছুঁড়ে মারলো নূর। একদিনের নতুন ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফোনটা অনেক দামি ছিল, তা নূর জানে, তবু রাগের মাথায় আর আয়েশ দিয়েছে দেখে ছুঁড়ে ফেলে দিল। ও জানে যে এবার আর আয়েশ ওকে ফোন কিনে দেবে না, তবুও মনের শান্তি, বড় শান্তি। নূর চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। যদিও জানে যে ঘুম আসবে না, তবুও চেষ্টা করতে দোষ কি? ধন্যবাদ খালামণি, আজ তোমার জন্য আমি নূরকে পেয়েছি। নূরের মা আফিফা বেগমের হাতে চুমু দিয়ে কথাগুলো বলল আয়াস। উনি আয়াসের কপালে চুমু দিয়ে বললেন যে আমি তো বরাবরই চাইতাম যে নূর শুধু তোর হোক, না হলে যে আমার মনে শান্তি আসতো না। মুখে একগাল হাসি নিয়ে বলল আফিফা বেগম। আয়াস মুচকি হেসে বলল, থ্যাঙ্কস নেবে নাকি ধন্যবাদ, কোনটা? উনি আয়াসের গালটা টেনে দিয়ে বললেন, পাগল ছেলে এক। আয়াস গালে হাসি রেখে বলল, তোমার জন্যই তো পাগলটা হয়েছি। উনি একটু ভ্রু কুঁচকালেন, যার অর্থ আয়াসের একটা কথা উনি বোঝেননি। জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি বললি আয়েশ? সেটা
আমি তোকে কি করে পাগল বানালাম আবার? আয়াস ওনার হাতে হাত রেখে বলল, এই যে তুমি তোমার মেয়ে, মানে আমার ওয়াইফ ওরফে আমার অফর শোনার কথা যদি আমাকে না বলতে, তাহলে আমি কি করে জানতাম বলো তো? উনি এবার হো হো করে হেসে উঠলেন, বললেন, আচ্ছা তাই বল। আয়াস মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। উনি জিজ্ঞাসু কণ্ঠে বলে উঠল, তা তুই আজকে নূরের সাথে যাবি তো ঘুরতে কোথাও? যতই হোক আজকের দিনেই তো তুই নূরকে প্রথম দেখেছিলিস, তাই না? আয়াস মাথা নাড়িয়ে বলল, আর আম্মু নিখোঁজ হলো প্রায় 8 বছর হতে চলো, তাই না? উনি মুখে একরাশ বিষণ্ণতার চাপ ফেলে বললেন, আপু নিখোঁজ হয়েছে দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, আজও তার খোঁজ পাওয়া গেল না। আপুর সাথে আজ দীর্ঘ 8 বছর আমিও নিজেকে আত্মগোপন করেছি। একটা কথা বলবো আয়াস? আয়াস নরম কণ্ঠে বলল, বলো। উনি একটু ঘাবড়ে বললেন, আমি জানি না কথাটা বলা আমার ঠিক হবে নাকি ভুল, তবুও পারছি না কথাগুলো নিজের মাঝে চেপে রাখতে, তাই বলতে বাধ্য হচ্ছি। আয়াস ওনার হাতে হাত রেখে ওনাকে সাহস দিয়ে বললেন, বলো। উনি একটু দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, দেখ, আপু যে মরেনি সেটা আমরা কয়েকজন জানতাম, কিন্তু কখনো কাউকে জানতে দেইনি। কিন্তু দেখ, একটা জিনিস ভেবে, যে আপুকে নিখোঁজ করার চেষ্টা করেছে তার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য কাজটা করেছে, না হলে এমনি এমনি তো আর কাউকে আটকে রাখবে না। তো আমি বলতে চাইছি, এত বছরে নিশ্চয়ই তার কাজটা হাসিল করে ফেলেছে, তাই না? তাই সে নিশ্চয়ই এতদিন আর আপুকে বাঁচিয়ে রাখবে না। কথাটা শুনে আয়াস বোকার মতো মাথা নাড়িয়ে বলল, তা তুমি ঠিক বলেছো, এটা তো আমি ভেবে দেখিনি আগে। উনি আয়েশের কথাতে সম্মতি প্রকাশ করে বললেন, একদম আমার কথাটা বুঝেছিস তুই। তাই আমি বলি কি, তুই আরো ভালো করে খোঁজ খবর নে আর শিওর হ, না হলে এভাবে আর কতদিন আপুকে খুঁজে নিজের সময় ব্যয় করবি বলতো? তাছাড়া তেহিরাত ভাইজানেরও বয়স বাড়ছে, তাই আর ওর এতটা চিন্তা নেওয়া উচিত হবে না। আর তোর নিজের কাজ আর সংসার তো আছেই। আয়াস ওনার দিকে সন্দেহান চোখে তাকিয়ে প্রশ্ন করল, আর ভাইয়ার কথা বললেন না যে? উনি ঝটপট উত্তর দিলেন, আহানকে নিয়ে আর কি বলি বল, সে তো নিজের মতো চলে, সংসার কর্মে তার মন নেই, ভবঘুরে ধরনের। ওকে দিয়ে কখনো সবকিছু পরিচর্যা হবে বলে আমার মনে হবে না। আয়াস একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, যাই হোক, আফুসোনার কাছে যাব, কিন্তু তোমার ছেলে রেদওয়ানের থেকে এখনো তো কোনো কল এলো না। কল তো আসা উচিত, তাই না? তুমি কি মনে করো? উনি বিরক্তি প্রকাশ করে বললেন, আর বলিস না রেদওয়ানের কথা, চিরকাল উদাসীন ওকে নিয়ে যে আমার ভাবনা হয়। মায়ের মতো একটা বিচক্ষণ মেয়ে পেয়েছে, এটা ওর কপাল। আর তুই এখনো রেদওয়ানের কলের অপেক্ষায় আছিস? তুই যা নূরের কাছে, না জানি মেয়েটা কেঁদে কেটে একাকার করে। আয়াস মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, তাহলে আমি এখন আসি, বেশ অনেক তো রাত হলো। উনি আয়াসকে থামিয়ে বললেন, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক কর বাবা, আমার যে বন্ধ ঘরে একা একা থাকতে ভালো লাগে না। বদ্ধ কোথায়? রুমের মাঝে এসি আছে, টিভি আছে, সব আছে, আর বড় জানলাও আছে যেখান থেকে সব দেখা যায়। তাছাড়া 3 বেলা তো খালামণি তোমার খাবার দিয়ে যায়, কথা বলে যায়। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। উনি একটু ধীরে কণ্ঠে বললেন, আচ্ছা। ফোনটা হাতে ধরে আছে রেদওয়ান, হাতটা কাঁপছে। নিজের কাছে নিজেকে অত্যন্ত নিচু মনের মানুষ বলে মনে হচ্ছে ওর নিজেকে। মনে সাহস নিয়ে কলটা ধরলো আয়াসের কাছে। রকিং চেয়ারে বসে দুলছে আয়াস, হাতের ঘড়িটার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, ইউ হ্যাভ অনলি 3 মিনিটস। যদি এর মাঝে তোমার কল না এসেছে তো ইউ আর গন, মিস্টার রেদওয়ান। কথাটা বলে চোখ বন্ধ করতেই আয়েশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। আয়েশ বাঁকা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ওপাশ থেকে বেশ কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে আসলো, আই এম সরি আয়াস, আসলে তোমার প্রতি অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার কোনো দোষ ছিল না, ভুলটা আমারই। আমি ভেবেছিলাম যদি বলি তা ভুল হবে, আর যদি বলি আমি ভাবতে বাধ্য হয়েছিলাম, কারণ তোমাকে দেখে মনে হয় না যে তোমাদের মাঝে সম্পর্কটা ঠিকঠাক। তাছাড়া বিয়েটাও স্বাভাবিক নয়, তাই ভেবেছিলাম যে নূরকে তোমার থেকে আলাদা রাখলে তোমাদের মাঝের সম্পর্কটা আমি বুঝতে পারবো, তাতে নূরের বাকি জীবনটা নিয়ে ভাবা যাবে আর কি। যাই হোক, নূর সেই সকাল থেকে কিছুই খায়নি, আমি যতদূর জানি। আমি খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও আমাকে আর বাবাকে ভুল বুঝছে, তাই আমি চাই তুমি এসে ওকে বুঝাও। আর ও যদি যেতে চায় তো ওকে নিয়ে যেতে পারো, কারণ ঘুমছে ঘুমছে থাকার চেয়ে ওকে প্রাণোচ্ছল হয়ে থাকতে দেখলে তার চেয়ে আনন্দের আর কিছুই হবে না আমার কাছে। তুমি কি আমাকে ক্ষমা করেছো মন থেকে? আয়াস বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম যে নূরকে আমি আর ফেরাবো না নিজের কাছে, তাহলে এখন কি হবে? রেদওয়ান যেই এই কথাতে ভীষণ রকম ভয় পেয়ে গেল, ভয়ার্থ কণ্ঠে বলল,
একদম এই কথা ভেবো না, তাহলে নূরের আর বাঁচার ইচ্ছে থাকবে না। ও তোমাকে ভালোবাসে, প্লিজ ওর ভালোবাসাটাকে বুঝো। আয়াস ওর মাথার চুলগুলো নাড়িয়ে বলল। আচ্ছা ভাইয়া, আমি ভেবে দেখবো। রিদওয়ান আকুতির সুরে বলল, প্লিজ আয়াস, এমনটা ভেবো না। আমার রিকোয়েস্ট, দরকার হলে তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইবো, তবুও প্লিজ। আয়াস বাঁকা হেসে বলল। আচ্ছা ভাইয়া, আপনি এত করে যখন বলছেন তখন না হয়। রিদওয়ান আনন্দে আয়াসকে থামিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ, আমি আর কিছু শুনতে চাই না। তোমার মুখ থেকে এইটুকু শুনেই খুশি। আচ্ছা, আমি রাখি। আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে নিজেই কলটা কেটে দিল। রিদওয়ানের কাটার আগে খানিকটা উচ্চস্বরে হেসে বলল, আমাকে অপমান করেছিলে সকালে, প্রতিশোধটা চাইলে কঠিন ভাবে নিতে পারতাম, কিন্তু তুমি নূরের ভাইয়া, তাই সহজ ভাবেই নিলাম। আর বাকি রইল তোমার বাবা। ইস, ভালো না মুখটা একেবারেই বন্ধ করে দিতাম, কিন্তু যতই হোক আমার শ্বশুর বলে কথা। কথাটা বলে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে। আর তাছাড়া আমাকে স্পর্শ করার অধিকার আপনি হারিয়েছেন, তাই বারবার আমার কাছে আসার চেষ্টা করবেন না। নামান আমাকে, আমি রুমে যাব। আয়াস ততক্ষণে নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ির সিটটা নিলে শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করলো। নূর ওর শার্ট ধরে টানছে আর গাড়ির দরজা খোলার কথা বলছে। এমন করছো কেন অবসোনা? শার্টটা অনেক স্পেশাল উপলক্ষে পড়েছি, আর তুমি টেনে টেনে এভাবে ছিঁড়ে দেবে? বলো। বলেছি না আমাকে নামিয়ে দিন। আর শার্টটা স্পেশাল মানে নিশ্চয়ই কোনো প্রেমিকা গিফট করেছে। সুন্দর ছেলেদের তো আর প্রেমিকার অভাব হয় না। আয়াস নূরের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওয়েট ওয়েট ওয়েট, তার মানে আমি সুদর্শন পুরুষ, তাই তো? আর তুমি আমার উপর নজর দাও রোজ, তাই বলি আমি এমন কেন হয়ে যাচ্ছি দিন দিন। নূর বুঝলো যে রাগের মাথায় মনে থাকা কথাটা প্রকাশ করে ফেলেছে, তবুও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আপনি যা খুশি করে নিন, তবে আমাকে গাড়ি থেকে নামান। আমি আপনার সাথে কোথাও যাব না, কারণ আমি আপনাকে বলেছিলাম যে আমাকে ফিরিয়ে দিলে আপনি আর আমাকে পাবেন না। নূরের কথার পরিবর্তে আয়াস বলল, আমিও এটা বলেছিলাম অবসোনা, যে তুমি যা চাইবে তাও সবসময় হবে না, আর আমি যা খুশি করবো বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি। নূর রেগে গিয়ে বিড়বিড় করছে, কিছু কথা জোরে উচ্চারণ করছে দেখে আয়াস বলল, বুঝেছি, তুমি সহজ কথার মানুষ না, তোমাকে আমার স্টাইলেই থামাতে হবে। কথাটা বলে নূরের মুখটা কাছে টেনে এনে নূরের ঠোঁট জোড়া দখল করে নিল। নূর কথা বলতে পারছে না, কেবল করছে। কিছুক্ষণ পর আয়াস ছেড়ে দিতেই নূর বলল, ছি! কি করলেন এটা? আয়াস বলে উঠল, এমন ভাব করছো যেন আগে কখনো করিনি। নূর রাগে চোখে তাকাতে নিলেই আয়াস মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। রাত 11টা বাজে। নূর বিরক্ত আর রেখে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন সেটা তো বলবেন। আয়াস নূরের দিকে চোখ মেরে বলল, টপ সিক্রেট। গাড়িটা হঠাৎ একটা নির্জন এলাকার মধ্যে ঢুকতেই নূর চমকে গেল। আয়েশের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো। এত রাতে লোকটা ওকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বলল না। আচ্ছা, ওকে মেরে ফেলার কি কোনো রকম প্ল্যান করছে, নাকি অন্য কোনো কুমতলব ওকে অজানা এক পথে নিয়ে যাচ্ছে? আয়াস নূর বুঝতে পারছে না, তাই মনের মাঝে হাজারো কল্পনা জল্পনা করেই চলছে। নূর চোখ খিচে বন্ধ করে রাখলো, ভয় লাগছে ওর। হঠাৎ আয়াস একটা কটেজের পাশে এনে গাড়িটা থামালো। মধ্যরাত, তাই আশেপাশে শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঝোপের পাশ থেকে ঝিঝি পোকার চিচিয়ে আওয়াজ নির্জনতায় বাড়ছে। আয়াস গাড়ির দরজা খুলতেই খট করে আওয়াজ হলো, তাতে নূর এক প্রকার কেঁপে উঠল। ভয়ে ভয়ে আয়েশের দিকে তাকালো। আয়েশ গাড়ি থেকে নামছে। নূর ওর হাত শক্ত করে চেপে ধরে বসে আছে, হাতের তালু ঘামছে। আয়াস এসে চাবি নিয়ে নূরের দরজার দিকে লক খুলতেই নূর একটু নড়ে চড়ে বসলো। আয়াস দরজাটা খুলে গাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে নূরের দিকে তাকালো। গাড়ির ভেতরকার গরম আর ভ্যাপসা অনুভূতির সাথে আয়েশের গরম নিঃশ্বাসের সংমিশ্রণে নূরের শরীর উষ্ণ ছোঁয়ায় ছেয়ে যাচ্ছে। আয়েশ ওর হাতটা নূরের ঠোঁটের উপর রেখে আস্তে করে স্লাইড করে বলল, এত ঘামছো কেন অবসোনা? ভয় পাচ্ছ? নূর আয়েশের হাতটা শক্ত করে ধরে মুঠোবদ্ধ করে চেপে ধরে নামিয়ে নিল। কি বলবে বুঝতে পারছে না। আয়াস মুখের হাসিটা প্রশস্ত করে নূরের গলায় ঠোঁট ছোঁয়াতেই নূর আয়াসের হাতটা ছেড়ে দিল। আয়াসকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেওয়ার সাহসটুকুর মাঝে নেই। কেমন যেন এক নেশাময় অনুভূতির আগমন ঘটেছে ওর মাঝে। শরীরের হরমোনের ক্রমান্বয়ে হ্রাস বৃদ্ধি ক্ষণে ক্ষণে ওর মনের অনুভূতিকে জাগ্রত করে তুলছে। আয়াস ওর হাতটা নূরের গলায় আলতো করে ছুঁয়ে নূরকে কাছে টেনে আনলো। নূরের নিঃশ্বাসের শব্দের বেগ বাড়ছে,
এ এক আবেগ ঘন মুহূর্ত, যা নিতান্তই অনাকাঙ্ক্ষিত। নূর ওর হাতটা সিট বেল্টটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে, চোখটা বন্ধ। আয়েশের ঠোঁটের স্পর্শগুলো আরো বেশি মাত্রায় নূরের শরীরে প্রভাব ফেলতে লাগলো। এ কোন নেশার ঘোরে আছে আয়াস? নূর হঠাৎ করেই আচমকা আয়েশের শার্টটা খামচে মেরে ধরতেই আয়েশ নূরের থেকে সরে এলো। এই অন্ধকার রাতে নূরের নেশা কাটানো খুবই কঠিন, আর আয়াস পারেনি ক্রমক্রমেই এই নেশা থেকে মুক্তি পেতে। নূরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, চোখ বন্ধ, হাঁপাচ্ছে। শরীর আর মন উভয়ের মাঝেই এক দমকা হাওয়া বয়ে গেল। কিছুক্ষণের জন্য আয়াস নূরকে কোলে তুলে গাড়ি থেকে বার করে আনলো আর পা দিয়ে দরজাটা ঠেলে দিল। ওকে যেতে দেখেই অন্ধকারের মধ্য থেকে আচমকা একটা দারোয়ান এসে বলল,